আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর প্রভাতী অধিবাস শাখার শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত হিসাব বিজ্ঞান বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বেশ কিছুদিন ক্লাসে আমরা বহু নির্বাচনী সমস্যা নিয়ে আলোচনা করতেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে খ বিভাগ থেকে তৃতীয় অধ্যায়ে অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতি থেকে আমরা কিছু বহু নির্বাচনী সমস্যার সমাধান করানোর চেষ্টা করব। তো চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাসটা শুরু করি। তার আগে আমি তোমাদেরকে বলবো যে তোমাদের বইটি, পাঠ্য বই, ক্যালকুলেটর এবং খাতা এবং কলম নিয়ে বসবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। যেহেতু এটা গাণিতিক সমস্যা, তাহলে আমার সাথে সাথে তোমরা আমিও সমাধান করাবো, প্লাস সাথে সাথে তোমরাও বিষয়টা যাচাই করে নিবে যে অঙ্কটি হলো কি হলো না। তো চলো আমরা শুরু করি। আমি এখানে কিছু উদ্দীপক লিখে রাখছি, একটা একটা করে উদ্দীপক আমরা পড়ব এবং প্রতিটা উদ্দীপকের সাথে দুটি করে প্রশ্ন লিখছি, দুটি করে প্রশ্নের সমাধান করব। তো চলো, প্রথম উদ্দীপক আছে প্রদীপের প্রতিষ্ঠানের প্রারম্ভিক মূলধন ৮০,০০০ টাকা, অতিরিক্ত মূলধন ২৫,০০০ টাকা, উত্তোলন ২০,০০০ টাকা, বছর শেষে মোট দায় ৪৫,০০০ টাকা এবং মোট সম্পদ ১,৫৫,০০০ টাকা। এখানে প্রশ্ন আছে যে প্রতিষ্ঠানটির সমাপনী মূলধন কত। ২ নম্বর প্রশ্ন আছে প্রতিষ্ঠানটির লাভ বা ক্ষতির পরিমাণ কত। তোমরা জানো যে এটা অঙ্কটা উদ্দীপকটা পড়ে বুঝতে পারছো যে এটা একতরফা দাখিলার সূত্র দিয়ে অঙ্কটির সমাধান করতে হবে। তো আমরা জানি যে সমাপনী মূলধন, এখানে সমাপনী মূলধনের সূত্রটা কি, তোমাকে আগে সমাপনী মূলধনের সূত্রটা জানতে হবে। তো সমাপনী মূলধনের সূত্রটা হবে সমাপনী মূলধন সমান সমাপনী মোট সম্পদ বিয়োগ সমাপনী মোট দায়। তাহলে আমরা সমাপনী মোট সম্পদ, দেখো উদ্দীপকে সমাপনী মোট সম্পদ দেওয়া আছে কত, ১,৫৫,০০০। সমাপনী মোট দায় দেওয়া আছে কত, দেখো ৪৫,০০০। তাহলে উত্তর আসবে ১,১০,০০০। আশা করি ১ নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেছো। ২ নম্বর প্রশ্নের উত্তরটা হবে ১ নম্বর, এবং যেহেতু বহু নির্বাচনী তোমাকে কিন্তু সংক্ষেপে খুব দ্রুত ১ মিনিটের মধ্যে সমাধানটা করে ফেলতে হবে। ২ নম্বর প্রশ্নে আমরা যাই। ২ নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, প্রতিষ্ঠানটির লাভ ক্ষতির পরিমাণ কত। তো লাভ ক্ষতির পরিমাণ আমরা এই একতরফা দাখিলা পদ্ধতির সূত্র দিয়েই করব। এখানে লাভ বা ক্ষতির যে সূত্রটা, সমাপনী মূলধন যোগ হবে উত্তোলন বিয়োগ প্রারম্ভিক মূলধন যোগ হবে অতিরিক্ত মূলধন। তো সূত্রটা লিখলাম যে লাভ ক্ষতির সূত্রটা হচ্ছে সমাপনী মূলধন যোগ উত্তোলন বিয়োগ প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। তো সমাপনী মূলধন তুমি ১ নম্বরে বের করে নিছো। সমাপনী মূলধন কত হয়েছে, ১,১০,০০০। এটা তুমি ১ থেকে নিয়ে আসবে। উত্তোলন উদ্দীপকে দেওয়াই আছে, উত্তোলন দেওয়া আছে ২০,০০০ টাকা, বিয়োগ প্রারম্ভিক মূলধন অঙ্কে দেওয়াই আছে ৮০,০০০ টাকা, আর অতিরিক্ত মূলধন অঙ্কে দেওয়া আছে ২৫,০০০ টাকা।
তাহলে দুটো যোগ করে কত হয়? 1,30,000। আর এই দুটো যোগ করে হয় কত? 1,05,000। এখান থেকে এখন 1,30,000 থেকে 1,05,000 বাদ দিলে থাকে 25,000। 25,000 হচ্ছে তোমার 2 নম্বর প্রশ্নের উত্তর, অর্থাৎ লাভ ক্ষতির পরিমাণ। তার মানে আমার লাভ বের হয়েছে। তাহলে প্রথম উদ্দীপকটা দিয়ে যে দুটো প্রশ্ন ছিল, আশা করি দুটো প্রশ্ন তোমরা উত্তর পেয়ে গেছো। আমরা পরবর্তী উদ্দীপকে যাব এবং পরবর্তী উদ্দীপক দিয়ে আরও দুটো প্রশ্ন আছে, 3 এবং 4। উদ্দীপকটা আমি দেখো যে জনাব এক্স এর ব্যবসায়ে সমাপনী মূলধন 1 লক্ষ টাকা, উত্তোলনের পরিমাণ 50,000 টাকা, অতিরিক্ত মূলধন 40,000 টাকা, প্রারম্ভিক মোট সম্পত্তি 10 লক্ষ টাকা এবং প্রারম্ভিক মোট দায় 8 লক্ষ টাকা। 3 নম্বরে তোমাকে বের করতে হবে প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত। প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক মূলধন সমান প্রারম্ভিক মোট দায়, মোট সম্পদ বিয়োগ প্রারম্ভিক মোট দায়। তো প্রারম্ভিক মোট সম্পদ দেখো অঙ্কে দেওয়াই আছে 10 লক্ষ টাকা। প্রারম্ভিক মোট দায় দেওয়া আছে 8 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা। তাহলে আমরা 3 নম্বর প্রশ্নের উত্তর পেলাম কত? 2 লক্ষ টাকা। কেমন? প্রারম্ভিক মূলধনের পরিমাণ আমরা বের করলাম 2 লক্ষ টাকা। 3 নম্বর প্রশ্নের উত্তর শেষ। আসি 4 নম্বরে, ব্যবসায়ে এক্স এর ব্যবসায় নিট লাভ বা ক্ষতির পরিমাণ কত? ওই আগের প্রশ্নে আগে মতোই লাভ অবলিক ক্ষতি সমান সমাপনী মূলধন যোগ উত্তোলন বিয়োগ প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। সমাপনী মূলধন এখানে দেখো দেওয়া আছে 1 লক্ষ টাকা। অঙ্কে দেওয়া আছে দেখো উদ্দীপকে সমাপনী মূলধন 1 লক্ষ টাকা। উত্তোলনের পরিমাণ দেখো দেওয়া আছে 50,000 টাকা। প্রারম্ভিক মূলধন আমি 3 নম্বর প্রশ্নে বের করছি, সেখানে পেয়েছিলাম 2 লক্ষ টাকা। কেমন? এটা আমি বের করে নিয়েছিলাম আমরা। তারপরে প্রারম্ভিক অতিরিক্ত মূলধন দেওয়া আছে 40,000 টাকা। দুটো যোগ করলে হয় 1,50,000 আর এই দুটো যোগ করলে হয় 2,40,000। 1,50,000 থেকে 2,40,000 বিয়োগ করলে থাকে কত? 90,000 টাকা। 90,000 টাকা। এটা কি ক্ষতি? এটা বড় কিন্তু। অতএব প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধন এটা বড়দের ক্ষতি হয়েছে, তাই তো? এটা কিন্তু ক্ষতি। একটা ব্র্যাকেট দিয়ে দিবা, তাহলে বোঝা যাবে এটা কিন্তু ক্ষতি। আগের অঙ্কটায় লাভ হয়েছিল, এই অঙ্কটায় ক্ষতি হলো। তাহলে আমরা 4 নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। এটা ছিল তোমার 4 নম্বর প্রশ্নের উত্তর। পরবর্তীতে আমরা আরেকটা উদ্দীপকে আসি। পরবর্তী উদ্দীপক দিয়ে আমরা আরো দুটো প্রশ্ন তৈরি করছি। মিস্টার শামীমের কতিপয় হিসাবের জের হলো নগদ 75,000 টাকা, মজুদ পণ্য 20,000 টাকা, অফিস সরঞ্জাম 20,000 টাকা এবং পাওনাদার 10,000 টাকা। 5 নম্বরে বলতেছে মিস্টার শামীমের মূলধনের পরিমাণ কত? এটা কিন্তু একতরফা দাখিলার পদ্ধতিতে করলে হবে না। এটা সরাসরি তুমি দুতরফা দাখিলা পদ্ধতিতে চলে যাবা, যে সম্পদগুলো যোগ করবা, দায় বিয়োগ করবা, তাহলে সরাসরি তোমার
মূলধনের পরিমাণ বের হয়ে যাবে। এখানে সম্পদ আছে, দেখো কি কি সম্পদ আছে। নগদ আছে ৭৫,০০০ টাকা, তারপরে মজুদ পণ্য আছে, ২০,০০০ টাকা। তারপরে অফিস সরঞ্জাম আছে ২০,০০০ টাকা। এই তিনটা যোগ করলে কত পাই আমরা? ১,১৫,০০০। তার থেকে তুমি বিয়োগ করো পাওনাদার। এটা পাওনাদার বিয়োগ করো, পাওনাদার বিয়োগ করলে হবে ১,০৫,০০০ টাকা। এই ১,০৫,০০০ টাকা হচ্ছে তোমার কি মূলধনের পরিমাণ। কেমন? ১,০৫,০০০ মূলধনের পরিমাণ। অর্থাৎ আমরা সম্পদগুলো যোগ করব, সম্পদ থেকে দায়টা বিয়োগ করবো। এখানে তিনটা সম্পদ আছে আর একটা দায় আছে, অর্থাৎ সম্পদ থেকে দায় বিয়োগ করলে তুমি মূলধনের পরিমাণ পেয়ে যাবা। তারপরে তোমার ৫ নম্বর প্রশ্নের উত্তর শেষ। ৬ নম্বর প্রশ্ন দেখো, বলছে কি যে মিস্টার শামীমের চলতি সম্পদের পরিমাণ কত? তোমরা জানো যে চলতি সম্পদ কি, এর আগে বলা হয়েছে যে সকল সম্পদ দ্রুত নবোদায়ন করা যায়, অর্থাৎ ১ বছরের মধ্যে যার আয়ুষ্কাল শেষ হয়ে যায়, সে সকল সম্পদগুলোকে চলতি সম্পদ বলে। তো এখানে দেখো চলতি সম্পদ বলতে নগদ টাকা, তারপরে সমাপনী মজুদ পণ্য, এবং এদের একটা লিস্টও আছে। তোমার আর্থিক বিবরণী ১০ম অধ্যায়ে তোমাদের একটা লিস্ট করা আছে যে কোনগুলোকে চলতি সম্পদ বলে। আর এখানে তোমার বুঝে নিতে হবে যে চলতি সম্পদ হচ্ছে যে সকল সম্পদ দ্রুত নবোদায়ন করা যায়, সেই সকল সম্পদকে চলতি সম্পদ বলে। তো অফিস সরঞ্জাম হতে পারে ফটোকপি মেশিন, হতে পারে কম্পিউটার, এগুলো কিন্তু দ্রুত নগদায়ন করা যায় না, অতএব এটা স্থায়ী সম্পদ। তো আমরা যদি চলতি সম্পদ বের করতে চাই তাহলে আমরা নগদ এবং মজুদ পণ্যকে যোগ করব। অর্থাৎ এখানে নগদ আছে ৭৫,০০০ টাকা আর মজুদ পণ্য আছে ২০,০০০ টাকা। এই দুটো যোগ করলে আমরা পেয়ে যাব চলতি সম্পদ, অর্থাৎ ৯৫,০০০ টাকা। এই ৯৫,০০০ টাকা হচ্ছে তোমাদের এই ৬ নম্বর প্রশ্নের উত্তর, অর্থাৎ চলতি সম্পদের পরিমাণ মিস্টার শামীম। এরপরে আমরা পরের উদ্দীপকে যাই। পরের উদ্দীপকে বলছে যে জনাব মানিক নগদ ১০,০০০ টাকা, ২০,০০০ টাকা মূল্যের যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করেন। পরবর্তীতে তিনি ৫,০০০ টাকা পণ্য নগদে ক্রয় করেন। ৭ নম্বর প্রশ্নে বলছে যে জনাব মানিকের প্রারম্ভিক মূলধন কত? তো এখানে একেবারে সহজ, এটা কিন্তু একতরফা দাখিলা পদ্ধতিতে করলে হবে না। এখানে শুধুমাত্র সম্পদই দেওয়া আছে যে ১০,০০০ টাকা নগদ এবং ২০,০০০ টাকার যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করছে। তো মালিক বছরের শুরুতে অথবা ব্যবসায়ের শুরুর দিন যে সম্পদ অথবা দায় দিয়ে শুরু করবে সেটাই তার মূলধন বা প্রারম্ভিক মূলধন। তো এখানে প্রারম্ভিক মূলধনের কথা বলছে যে নগদ ১০,০০০ টাকা আর যন্ত্রপাতি হচ্ছে ২০,০০০ টাকা। অর্থাৎ ৭ নম্বর প্রশ্নের উত্তর হবে নগদ ১০,০০০ টাকা আর যন্ত্রপাতি আছে ২০,০০০ টাকা। ৩০,০০০ টাকা তোমার কি প্রারম্ভিক মূলধন, অর্থাৎ জনাব মানিকের প্রারম্ভিক মূলধন হবে ৩০,০০০ টাকা। কারণ ব্যবসা শুরুতে যে সম্পদ নিয়ে ব্যবসা শুরু করছে মালিক, সেটাই হচ্ছে মালিকের প্রারম্ভিক মূলধন। ৮ নম্বর প্রশ্নে বলছে পণ্য ক্রয়ের ফলে হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে? আমরা গত ক্লাসও দেখছিলাম হিসাব সমীকরণ, লেনদেন চ্যাপ্টারে আমাদের ছিল। হিসাব সমীকরণটা অবশ্যই তোমরা জানো যে হিসাব সমীকরণ হচ্ছে A = L + E। তো পণ্য ক্রয় করলে ই এর ভিতর C + R - C - B, অর্থাৎ সকল প্রকার খরচ মালিকের মালিকানা সত্ত্বকে হ্রাস করবে প্লাস সম্পদকে হ্রাস করবে। কেমন? আমরা জানি যে প্রত্যেকটা লেনদেন সমীকরণের উভয় দিকে অর্থাৎ দুই দিকেই প্রভাবিত করে। তো সেক্ষেত্রে আমরা যদি
প্রতিটা ব্যয় যখন মানে একটা প্রতিষ্ঠানের সকল প্রকার ব্যয় মালিক বহন করবে, সকল প্রকার আয় মালিক ভোগ করবে। তো আমরা ব্যয় যদি মালিক বহন করে তাহলে আমাদের এখানে ই এর উপর মানে বর্ধিত রূপ, সমীকরণের বর্ধিত রূপের যে মাইনাস ই আছে এটার উপরে প্রভাব পড়তেছে, প্লাস বাম পাশে এসে এর উপরে প্রভাব পড়তেছে। তো সেক্ষেত্রে এখানে আমাদের যে প্রশ্ন যে পণ্য ক্রয়ের ফলে হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে, অর্থাৎ হিসাব সমীকরণের সম্পদের উপর এবং মালিকানা সত্ত্বের উপর প্রভাব পড়বে, এই কথাটুকু লিখে দিলে হয়ে যাবে। অর্থাৎ যদি বলে যে উপাদানের কি প্রভাব পড়বে, সেক্ষেত্রে এ এবং ই এর উপর প্রভাব পড়বে। এটা প্রশ্নে তো অবশ্যই অপশন থাকবে, তোমরা দেখে নিতে পারবেন, চিনতে পারবেন। পরবর্তী উদ্দীপক, তাহলে 8 নম্বর প্রশ্নের উত্তর শেষ। পরবর্তী উদ্দীপক, জীবন বীমা প্রিমিয়াম প্রদান করা হলো 10,000 টাকা। এখানে প্রশ্ন করা হয়েছে 9 নম্বর এবং 9 নম্বর একটা প্রশ্ন, একটা উদ্দীপক দিয়ে একটাই প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে লেনদেনটির জন্য কোন হিসাবকে ডেবিট এবং কোন হিসাবকে ক্রেডিট করতে হবে। জীবন বীমা প্রিমিয়াম, এটা তোমরা জানো যে জীবন বীমা প্রিমিয়াম, আয়কর, পণ্য উত্তোলন এই 4টা জিনিস এটা মালিকেরই খরচ, অতএব মালিক বেয়ার করবে, এটা মালিক বহন করবে। অতএব জীবন বীমা কার জীবন, ব্যবসার কিন্তু জীবন নেই, জীবন বীমা হচ্ছে ব্যবসায়ের জীবন বীমা, অতএব মালিকের জীবন বীমা, মালিকের জীবনের জন্য সে বীমা করছে, অতএব এটা মালিকের খরচ। তো আমরা জীবন বীমা এ ধরনের কোনো হিসাব আমরা খাতায় লিখি না, সাধারণত এটাকে আমরা উত্তোলন হিসাবে লিখি। উত্তোলন, পণ্য উত্তোলন, আয়কর, জীবন বীমা সব উত্তোলন হিসাবে লিপিবদ্ধ করতে হবে। তাহলে আমরা জানি যে উত্তোলন হিসাব যদি লিখি তাহলে উত্তোলন কি, এখানে আমরা লিখছিলাম যে সি প্লাস আর মাইনাস এ মাইনাস ডি, এটা মালিকানা সত্ত্বের, এটা যেহেতু ক্রেডিট সাইড, যদিও ক্রেডিট সাইড কিন্তু এটা ক্রেডিট সাইড, তো এখানে যদি প্লাস তাহলে এখানে প্লাসে মাইনাসে কিন্তু মাইনাসই হবে। অতএব যদি ক্রেডিট হয় তাহলে এটা উল্টা ডেবিট হয়ে যাবে। তাহলে উত্তোলনটাকে সবসময় আমরা এই কারণে আমরা ডেবিট করি। মালিকানা সত্ত্ব যদিও ক্রেডিট সাইড, কিন্তু যেহেতু এটা মাইনাস ফিগার, তো মাইনাসে এটা প্লাস, দেখো এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, অতএব এই কারণে এটা উল্টা রিয়াক্ট করবে। অতএব এটা ক্রেডিট না হয় এটা পরবর্তীতে ডেবিট হয়ে যাবে। এই প্লাসে মাইনাসে দেখো এটা মাইনাসের কারণে এটা ডেবিট হয়ে যাবে, উল্টা রিয়াকশন হবে। তাহলে উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট। দেখো তাহলে এই যে মালিকানা সত্ত্ব এবং সম্পদ দুটোতে প্রভাব পড়লো, অতএব আমরা উত্তোলনকে ডেবিট করলাম আর নগদান হিসাবকে ক্রেডিট করলাম। তাহলে জীবন বীমা প্রিমিয়ামের প্রদানের জন্য আমরা কি করলাম, উত্তোলনকে ডেবিট করলাম আর নগদানকে ক্রেডিট করলাম। পরবর্তীতে আজকের শেষ উদ্দীপক এবং শেষ উদ্দীপকটা দিয়ে একটা প্রশ্ন করা হয়েছে এবং 10 নম্বর প্রশ্ন, যে সুমির বেতন 5,000 টাকা বকেয়া রয়েছে, বেতন বকেয়া রয়েছে, তো লেনদেনটির জন্য কোন হিসাবকে ডেবিট এবং কোন হিসাবকে ক্রেডিট করতে হবে। আমরা জানি যে বেতন হিসাব একটা ব্যয় হিসাব, তাহলে বেতন যদি আমরা যাবতীয় ব্যয় ডেবিট, যাবতীয় আয় ক্রেডিট, সকল প্রকার সম্পদ ডেবিট, সকল প্রকার দায় ক্রেডিট, মালিকানা সত্ত্ব ক্রেডিট। আমরা এই সূত্রটা আমরা দুতরফা দাখিলা পদ্ধতিতেই তোমাদের এই চ্যাপ্টারেই দেওয়া আছে, সুন্দর করে একটা চার্ট করে দেওয়া আছে যে সকল সম্পদ ডেবিট, দায় ক্রেডিট, আয় ক্রেডিট, ব্যয় ডেবিট, মালিকানা সত্ত্ব ক্রেডিট। তাহলে ব্যয় যদি ডেবিট হয়, বেতন বকেয়া রয়েছে অর্থাৎ দায়, তাহলে বকেয়া বেতন ক্রেডিট, আমরা ওই সূত্র যদি মনে রাখি যে সকল সম্পদ ডেবিট, সকল দায় ক্রেডিট, সকল ব্যয় ডেবিট, সকল আয় ক্রেডিট এবং মালিকানা সত্ত্ব ক্রেডিট। আমরা হিসাব সমীকরণের ভিত্তিতে হিসাবকে 5 ভাগে ভাগ করতে পারি, সেই 5 ভাগ কোনটা ডেবিট হয় কোনটা ক্রেডিট হয় আমরা অবশ্যই
দ্বিতরফা দাখিলা পদ্ধতির যে অর্থাৎ তৃতীয় অধ্যায়ে যে চার্টটা আছে, চার্টটা মুখস্থ করলেও আমরা পারবো। আর মুখস্থ বিদ্যা আসলে খুব বেশি দিন লাস্টিং করে না, যেহেতু এটা গাণিতিক, অবশ্যই তোমাদেরকে বুঝে শুনে করতে হবে, বুঝতে হবে। গণিতের মতো তোমাদের সাধারণ গণিত যেভাবে তোমরা করো, ঠিক গণিতের মতো হিসাব বিজ্ঞানও কিন্তু বোঝার একটা বিষয়, এটা কিন্তু মুখস্থের কোনো বিষয় না। ফিনান্স এবং হিসাব বিজ্ঞান উদ্যোগ তোমরা মুখস্থ করতে পারো। আর আজকাল আসলে সৃজনশীল পদ্ধতি, মুখস্থের কিন্তু কোনো বিষয় একেবারেই নাই বললেই চলে। অতএব ক এবং খতে আছে, গ এবং ঘ অবশ্যই তোমাকে বুঝে শুনে লিখতে হবে, এবং তোমার চিন্তা দিয়ে, তোমার ধ্যান ধারণা দিয়ে তুমি যতটুকু বুঝো সেটা দিয়ে তোমাকে লিখতে হবে। মুখস্থ কিন্তু কোনো কিছু লেখা যাবে না, বইয়ের থেকে হুবহু প্রশ্ন আসবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করি আজকে যে 10টি প্রশ্ন নিয়ে, অর্থাৎ যে কয়টা উদ্দীপকের আলোকে আমরা 10টি প্রশ্ন সাজিয়েছিলাম, এই 10টি প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করলাম বা সমস্যার সমাধান করার চেষ্টা করলাম। আশা করি প্রশ্নগুলো বুঝতে পারছো। তারপরেও যদি কোথাও কোনো সমস্যা থাকে তো তোমরা ভিডিও দেখবে, দেখার পরে যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাদেরকে পরবর্তী ক্লাসের আগে, অর্থাৎ 2 দিনের ভিতর তোমরা ফেসবুক পেজে কমেন্টস করে জানালে আমরা ওইখানে সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর এই আশা ব্যক্ত রেখে আজকের ক্লাস শেষ করতে চাচ্ছি। সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।